2018 সালের নির্বাচন নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। গণহত্যার বিচারে কোনো আপোষ নয়, প্রসিকিউটর তামিম। দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের স্বর্ণ। স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে 31 ভরি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। 2018 সালের নির্বাচন নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। আওয়ামী লীগ আমলে 2014, 18 ও 2024 সালে অনুষ্ঠিত হওয়া নির্বাচনের বিষয়ে ওঠা অভিযোগ তদন্তে গঠিত তদন্ত কমিটি করেছিল অন্তর্বর্তী সরকার। তদন্ত শেষে সেই কমিটির রিপোর্ট হস্তান্তর করেছে প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা রিপোর্ট অনুযায়ী 2018 সালের জাতীয় নির্বাচনে 80% কেন্দ্রের রাতে ভোট পড়ে। পাশাপাশি ওই 3টি নির্বাচনকে মাস্টার প্ল্যানের অংশ বলা হয় রিপোর্টে। এছাড়া 3টি নির্বাচনকে প্রভাবিত করতে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশ রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয়। নির্বাচন ব্যবস্থাকে নির্বাচন কমিশনের কাছ থেকে মূলত প্রশাসনের হাতে নিয়ে যাওয়া হয়। সোমবার 12 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তদন্ত কমিটির রিপোর্ট হস্তান্তর করেন তদন্ত কমিটির প্রধান, হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইন। শামীম হাসনাইন বাদে 5 সদস্য কমিটির বাকিরা হলেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক, আইনজীবী তাজরিয়ান আকরাম হোসাইন ও নির্বাচন বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল আলিম। তদন্ত কমিটির রিপোর্টের ফাইন্ডিংস প্রসঙ্গে শামীম হাসনাইন বলেন, 2018 সালের নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার মিশন নেয় আওয়ামী লীগ। তারা একটি সুদূর প্রসারী পরিকল্পনা নেয়। বিএনপি সহ অন্যান্য বিরোধী দল তাদের পরিকল্পনা না বুঝেই নির্বাচনে অংশ নেয়। সেই নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে 80% কেন্দ্রের রাতে ব্যালট পেপারে সিল মারা হয়। এমনকি আওয়ামী লীগকে জেতাতে প্রশাসনের মধ্যে এক ধরনের অসৎ প্রতিযোগিতা ছিল। ফলে কোনো কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার শতভাগের বেশি হয়ে যায়। 2024 সালের নির্বাচন নিয়ে তিনি বলেন, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ওই নির্বাচনে অংশ না নেওয়ায় আরেকটি পরিকল্পনা নেওয়া হয়। ডামি প্রার্থী দিয়ে এটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার কৌশল গ্রহণ করা হয়। আওয়ামী লীগ থেকেই বিদ্রোহী প্রার্থী দাঁড় করানো হয়। 3টি নির্বাচনের অভিনব পরিকল্পনা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী হয় বলে জানিয়েছেন শামীম হাসনাইন। তিনি বলেন, সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশ রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয়। কিছু কর্মচারীর সমন্বয়ে বিভিন্ন বিশেষ সেল গঠন করা হয়, যা বেসিক্যালি নির্বাচন সেল নামে পরিচিত। 2014 থেকে 2024 সময়কালে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচন কমিশনের কাছ থেকে মূলত প্রশাসনের হাতে নিয়ে যাওয়া হয়। এই সময়ে কমিশনের পরিবর্তে প্রশাসন হয়ে ওঠে নির্বাচন পরিচালনার মূল শক্তি। তদন্ত কমিটির প্রধান শামীম হাসনাইন বলেন, 3টে নির্বাচন হলেও এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008-এর পরে, যখন ফার্স্ট ইলেকশনটা হলো। আর্মিদের আন্ডারে ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য অ্যামেন্ডমেন্ট বাতিল করা হয়, এবং আপনারা জানেন কারা কারা ছিলেন। আমি স্পেসিফিক্যালি সবার নাম বলছি না, রিপোর্টে সব এসেছে। এবং ওই সময় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পেছনে একটা লং টার্ম স্ট্র্যাটেজি ছিল। সেই লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে, ইভেনচুয়ালি যে রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে, যে কোনো স্ট্র্যাটেজিতে যে কোনোভাবে, তার জন্য তত্ত্বাবধায়ক সরকার একটা বড় বাধা ছিল। ওই সিস্টেমটা বাতিল করার পরে যে ইলেকশনটা হলো, তখন ইলেকশন কমিশনে যারা এসেছেন তারা সবাই অস্বচ্ছ পদ্ধতিতে এসেছে। তৎকালীন সরকার বেছে বেছে নিজেদের লোকদের নিয়ে ইলেকশন কমিশনগুলো গঠন করে। কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে সাবেক এই বিচারপতি বলেন, 3টে ইলেকশন যদিও একটা মাস্টার প্ল্যানের আন্ডারে হয়, তবে 3টে ছিল 3 রকম ইলেকশন। 2014 সালেরটা ছিল নন পার্টিসিপেটারি, তার পরের ইলেকশন চলে গেছে আবার অন্যদিকে। সহিংসতা হয়েছে, প্রচারণা রেস্ট্রিকশন করে দিয়েছে, বিভিন্ন জায়গায় ভয় দেখানো হয়েছে, ভোট কাউন্টিংয়ে অনিয়ম হয়েছে। এগুলো করার ফলে ইলেকশন নন পার্টিসিপেট হয়ে যায়। তখন একটা উদ্যোগ নেওয়া হয় বাই দ্য রুলিং পার্টি। তখন তারা সবাইকে ইনভাইট করল, সবাই আসলো ইলেকশনে। আসার পরে যেই বিশ্বাস নিয়ে তারা এসেছিল সেটা শেষ হয়ে গেল। তখন ভায়োলেন্সটা বেড়ে গেল। ওই সময় শত শত মামলা দেওয়া হলো, বিরোধীদেরকে অ্যারেস্ট করা শুরু হয়ে গেল। কোর্টে গেলে জামিন দেওয়া হতো না। তার মানে জুডিশিয়ারি ওয়াজ অলসো অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। গণহত্যার বিচারে কোনো আপোষ নয়, প্রসিকিউটর তামিম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাব্বার হোসেন তামিম। জুলাই-অগস্টে সংঘটিত গণহত্যার বিচারের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাব্বার হোসেন তামিম। সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা তিনি বলেন। মানবাধিকার বিরোধী মামলায় এক আওয়ামী লীগ নেতার জামিনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রসিকিউটর তামিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিচারের প্রশ্নে আমরা কেউই কোনো পর্যায়ে কম্প্রোমাইজ করব না। এর কোনো সুযোগ নেই, কারণ এদেশে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে যা যুগে যুগে নয়, শতাব্দীতে এক দুবার ঘটে। বাংলাদেশে ৫৪ বছর পর নতুন করে পুনর্গঠনের একটি সুযোগ এনে দিয়েছেন ১৪০০ শহীদ। এই সুযোগের অপব্যবহার করলে আমরা দায়ী থেকে যাব। ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে মাত্র ২টি ট্রাইব্যুনালের মাধ্যমে ৬৪ জেলায় সংঘটিত গণহত্যার বিচার কার্যক্রম চলছে। একটি প্রসিকিউশন টিম এবং একটি তদন্ত সংস্থার মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সীমাবদ্ধতার মধ্যেও প্রায় ২০০-এর বেশি আসামির বিচার শুরু করা সম্ভব হয়েছে। আমরা কতদূর পর্যন্ত শেষ করে যেতে পারব তা জানি না, তবে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এ বিচার কার্যক্রমে প্রসিকিউশন টিমের কোনো ধরনের গাফিলতি নেই। জুলাই হত্যাকাণ্ডে সহায়তাকারী ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার ঘোষণার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান তুলে ধরে তামিম বলেন, তারা যদি আমাদের কাছে অভিযোগ নিয়ে আসে, আমরা অতি দ্রুত তদন্ত শুরু করব এবং সেটিকে অগ্রগতির দিকে নিয়ে যাব। আশা করছি তাদের বিচার প্রক্রিয়াও শুরু করা সম্ভব হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্থাপিত ৩ দফা দাবি প্রসঙ্গে তামিম বলেন, দাবিগুলোর একটি হল বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি বিশেষ তদন্ত টিম এবং একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন। তারা এ দাবি আমাদের কাছে জানিয়েছেন, তবে বিশেষ তদন্ত টিম এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি সরকারের দায়িত্বের আওতাভুক্ত। আমরা শীঘ্রই এই বিষয়ে সরকারের কাছে পৌঁছে দেব। আশা করছি সরকার দ্রুতই এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেবে। মানবাধিকার বিরোধী মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হুমায়ুন কবির পাটোয়ারিকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়ার প্রসঙ্গেও বক্তব্য দেন প্রসিকিউটর। তিনি জানান, পুনর্গঠিত ট্রাইব্যুনালের ১.৫ বছরের কার্যক্রমে প্রথম কোনো আসামি জামিন পেয়েছেন। আদালতের জামিন দেওয়ার ক্ষমতা রয়েছে, এটি দেশের অন্যান্য আইনেও যেমন আছে, আমাদের আইনেও তেমন আছে বলে তিনি বলেন। তিনি আরও জানান, সাধারণত ২টি কারণে জামিন দেওয়া হয়। একটি হল অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ না থাকা অথবা অভিযোগ সুনির্দিষ্ট না হওয়া। তবে এ ক্ষেত্রে শুধুমাত্র মানবিক বিবেচনায় জামিন দেওয়া হয়েছে। এর আগে আসামি ২বার জামিন আবেদন করলেও তা নামঞ্জুর হয়। তৃতীয়বার আবেদনের পর ট্রাইব্যুনাল কারা কর্তৃপক্ষ এবং হাসপাতালকে স্বাস্থ্য প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়। সোমবার কারা কর্তৃপক্ষ সেই প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন অনুযায়ী আসামি একাধিক জটিল রোগে আক্রান্ত। এ তথ্য পর্যালোচনা করে ট্রাইব্যুনাল মানবিক বিবেচনায় জামিন দিতে চাইলে প্রসিকিউশনের পক্ষ থেকে কিছু শর্ত আরোপের আবেদন করা হয়। পরে সেসব শর্ত আরোপের মাধ্যমেই আদালত আসামির জামিন মঞ্জুর করেন। দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ। দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম এবার ভরিতে ৪,১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার ১৩ই জানুয়ারি থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড এর মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি অর্থাৎ ১১.৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,৩২,০৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,২১,৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮৯,৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৫৬,৮৮১ টাকা। বাজুস জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে। এদিকে স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে এবার বাড়ানো রয়েছে রূপারও দাম। ভরিতে ৪০৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ১ ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৫,৯৪৯ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫,৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪,৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩,৬৭৪ টাকা। স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি। মোহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ অর্থাৎ মাধবপুর চুনারঘড় আসনে ইসলামী ফ্রন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামী বক্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরি। তাহেরির বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি। সেই সূত্রে তিনি ওই আসনে প্রার্থী। তাহেরির বিরুদ্ধে ৩টি মামলা আছে, সবই চলমান। প্রতিটি মামলাই দায়ের হয়েছে ২০২৪-এর ৫ অগস্টের পর। তাহেরির পেশা ব্যবসা আর স্ত্রী গৃহিণী। সম্পদ যা আছে সবই নিজের নামে, স্ত্রীর নামে কিছু নেই, এমনকি স্বর্ণ গহনাও নেই। তবে নিজের নামে স্বর্ণ আছে।